হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু দারুণ ঘটনা আছে ফুটেজ সহকারে, সবাই সাথে থাকো। তার আগে আজকে যে যে বোনরা বলেছে, রিকোয়েস্ট করেছে, দিদিভাই আজকে তুমি, আমাদের কাজ হয়েছে তুমি ইউটিউবে দেবে, সেগুলো শোনাবো, সাথে থাকতে হবে কিন্তু, তোমরা আমার পরিবার, তো তোমরা জানবে তোমাদের অধিকার। এবার বলি ছোট্ট করে একটা ঘটনাটা হচ্ছে যখন মাধ্যমিক চলছে, তো দুটো বোন, একটা বোনের একটা ছেলে আর একটা বোনের দুটো ছেলে, তারা আমাকে জানায়, দিদিভাই আমাদের ছেলেদের মাধ্যমিক পরীক্ষা চলছে, আহ, একটু তুমি কিছু করে দাও। তা আমি বললাম যে ঠিক আছে। তো এক বোন জানায় একদিন, তারপর দুদিন পর আর এক বোন জানায় তার দুই ছেলে। তো আমি বললাম ঠিক আছে, আমি মাকে জানিয়ে দেবো। এবার আহ, যারা পরীক্ষা দিচ্ছে, মানে ছোট ছোট বাচ্চাগুলো আমার পরীক্ষা দিচ্ছে, মা জিজ্ঞেস করেছে, কিরে পরীক্ষা কেমন হচ্ছে? বলছে, মা পরীক্ষা সেরকম মনের মতো হয়নি, মনে হয় না ফার্স্ট ডিভিশন নিতে পারবো। আম, পরীক্ষা ভালো হয়নি, মানে ধরো একটা দুটো সাবজেক্ট ঠিক মতো পারিনি কোশ্চেন পেপার অ্যান্সার দিতে। আমাকে বোনরা বলে, দিদি ভাই ওরা তো ঠিক মতো পারিনি বলছে, কি হবে? আমি বললাম, তোমাদের চিন্তা নেই, ওরা ফার্স্ট ডিভিশন নেবে। রেজাল্ট আউট হলো, ওরা ফার্স্ট ডিভিশনই নিয়েছে। যারা পরীক্ষা দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো, তারা বলছে, আন্টি আমি পরীক্ষা সেরকমভাবে কিছু লিখতেই পারিনি। মানে সব পরীক্ষা না, হয়তো দুটো একটা পরীক্ষা, যেরকম একজনের সায়েন্স একটু খারাপ হয়েছে, একজনের একটু বেঙ্গলি পেপার খারাপ হয়েছে, বলছে সব সব কিছুতে এবি পেয়েছে, দেন ফার্স্ট ডিভিশনে গেছে। জানিয়ে দিলাম। এইবার ঘটনা শোনো, মাঝখানে একটি ভয়েস শোনাবো। সত্যি কথা বলতে, যখন তোমরা ফিডব্যাকগুলো দাও, আমার সত্যি অন্তর থেকে না, মানে এত আনন্দ হয়। আর তারা বলেছে যে অবশ্যই শোনাবে, কালকেও একজনের শোনাবো, আজকে এক্ষুনি দিয়েছে সেই বোন। তো চলো ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা শোনার আগে সবাইকে বলবো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়ি করে নাও। ঘটনায় ফিরবো, সবাইকে বলবো যে আজকের ঘটনায় তোমাদের ফুটেজ আছে, তোমরা আজকের ঘটনায় ফুটেজ পাবে, একটি হন্টেড বাড়ির ফুটেজ। ঘটনাটা আমি বলি, ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের উত্তর 24 পরগনার সোদপুরে। আমাদের সোদপুরের নাম তোমরা অনেকেই শুনেছ। সোদপুরে ঘটনাটা ঘটে। বলছে, দিদি ভাই আমি সোদপুরেই থাকি, আমি একটা বাড়িতে সোদপুরে ভাড়া থাকতাম। তো আমরা তো জানি, ভাড়া থাকলে পারে এগ্রিমেন্ট থাকে 11 মাসের। এগ্রিমেন্ট যখনই পূরণ হয়ে আসে, তখন নয় বাড়িওয়ালা, যার বাড়ি, সে রেন্টটা বাড়ায়, আর না হলে তার যদি না পোষায়, তাহলে সে বলে মানে ভাড়াটিয়াকে তোমরা ঘর ছেড়ে দাও। সেরকমই আমাদের যে বোন ঘটনা পাঠায়, বোন বলে, দিদিভাই মানুষ কত বাড়ায়, উনি একবারে 2000 টাকা বাড়াচ্ছে। আসলে ওনার আমাদের রাখার ইচ্ছা নেই, সেটা আমরা পরে বুঝতেই পেরেছি, কারণ ওনার বাড়িতে অবৈধ অনেক রকম কাজ হয়, যেটা নিয়ে কয়েকবার আমার বড় ছেলে, আমার হাজবেন্ড মানে বারণ করেছিল যে বাড়িতে এরকম সব সময় ছেলে মেয়ে ঢুকছে। এই বিষয়টা নিয়ে যখন বলে, বাড়িওয়ালা একটুখানি মানে রাগ করেন যে আমার বাড়ি, আমার বাড়িতে ছেলে মেয়ে আসবে, তুমি ভাড়া থাকো, তুমি বলার কে? এবার যেহেতু উনি, এই বোন, তার দুটো ছেলে, বড় ছেলেটা যথেষ্ট বড়, ছোট ছেলেটাও বোঝে না তা না। তো সেখানে তারা প্রতিবাদ করে, সে ভাড়া থাকে বলে অন্যায় দেখলে প্রতিবাদ করবে না, এটা তো কখনো হতে পারে না। এটা আমরা সত্যি কথা বলতে মানতেই পারি না। যদি এইটা আমি ভাড়া থেকে যদি করতাম, আমার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে আজকে আসছে, বিকালে একজন আলাদা আসছে, তো অ্যাকচুয়ালি বাড়িটায় হতো কি, মনে হয় কোনো রকম মধুচক্র বসতো, একটা আলাদা উপরে রুম ছিল, সেখানে ছেলে মেয়েগুলো আসতো। এবার বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করা হতো, বাড়িওয়ালা থাকতো না, বাড়িয়ালিকে যখন জিজ্ঞেস করা হতো, বাড়িয়ালি তখন বলতো, ও আমার ছেলের বন্ধু আসে, তার বান্ধবী নিয়ে, ও ওরা একসঙ্গে পড়ে। আরে ভাই, তা বলে এরকম ভাবে আসে নাকি? মানে সকালবেলা ধরো আসলো, 2 ঘন্টা তারা সেপারেট ওপরে রয়েছে, এইদিকে যার বন্ধু বলছে সে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে নেই, বাজার যাচ্ছে, মায়ের ঘরে কথা বলছে, টিভি দেখছে। এইদিকে যে বন্ধু আসছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে ওপরের রুমে সেপারেট গিয়ে গল্প করছে, ডোর বন্ধ। অনেকবার তারা ওপরে
জামা কাপড় মেলার শুকাতে দেওয়ার নাম করে গেছে সেই বোন, মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে জানার জন্য গিয়ে দেখেছে যে না, ছেলেটি মেয়েটি সকালে ঢুকেছে 2 ঘন্টার জন্য, একদম ওপরের রুমে এসি টেসি লাগানো আছে, ওখানে ভিতর দিয়ে গেট লক করে তারা কি করছে ভাই, বাড়িতে এরকম চলতো। এবার সব থেকে বড় কথা, ওই বাড়িটা ওরা ছেড়ে দেয়, যার কারণে এমনিতে 2,000 টাকা ভাড়া বাড়াতে বলে, যেটা বোনের পক্ষে সম্ভবই না। এমনি 5,000 টাকা ভাড়া ছিল, জানে 500 বাড়ে ভাই, 1,000 টাকা বাড়াক, তা বলে একবারে 2,000 টাকা, এটা পসিবলই না। তোমরাই বলবে এটা কি কখনো সম্ভব? 2,000 টাকা কোনো বাড়ির মালিক বাড়াতে পারে? তো ওদেরকে বলে না, 2,000 টাকা দিতে হবে, নাহলে তোমরা ঘর ছেড়ে দাও। তখন সেই বোন বলে যে অ্যাকচুয়ালি আপনার বাড়িতে অনেক রকম রঙ্গলীলা হয়, যেটা আমরা জানতে পারি। এমনকি বোনের হাজবেন্ড একটা ভালো জায়গায় চাকরি করেন, ওনারা ওই বিষয় নিয়ে পাড়ায় 2-1জনকে জানায় বিষয়টা। তো সেইটা আবার ওই বাড়িওয়ালা মানে বাড়িয়ালি তার হাজবেন্ড বাড়িওয়ালার কানেও পর্যন্ত যায়, কেউ পাড়ার ফোন করে বলে। তো এই বিষয়টা নিয়ে তাদেরকে অ্যাকচুয়ালি বোনদের তুলে দেয় ভাড়া বাড়ানোর নাম করে। এবার বোন বলে দিদিভাই, যখন আমাদের সময় দিল 2 মাসের, যে 2 মাসের মধ্যে ঘর থেকে উঠে যাও, 2 মাসের সময় দিল, 2 মাসের মধ্যে ঘর থেকে উঠে যাও। বোন বলছে দিদিভাই, 2 মাসের মধ্যে ঘর পাওয়াটা এতটাও কিন্তু মুখের কথা না যে 2 মাসের মধ্যে আমি ঘর পেয়ে যাব। তবুও কিন্তু বোন 2 মাসের মধ্যে খুব তাড়াহুড়ো করে বোকারের মারফতে একটা ঘর খুঁজে বের করে, এই ঘরের ফুটেজ আমাকে দেয়। ওই বাড়িতে যাবার পর থেকে বোন একটা কথা আসতো ভেসে বোনের কানে, যখন বোন একা বাড়িতে থাকতো তখন বোনকে বলতো, আমি রক্ত খাবো, আমায় রক্ত দে। মানে সবসময় এই কথাটা শুনতো, আমি রক্ত খাবো। এবার যখন এই কথা বলতো তখন না বোন অ্যাকচুয়ালি খুব ভয় পেত যে রক্ত খাবো, আমায় রক্ত দে। বোন সারা ঘরে না মানে পাগলের মতো চারপাশে দেখতো যে কেউ কি বদমাইশি করে এরকম করছে, যে আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, এই কথা বলতো। তো বোন সেই জিনিসটা নিয়ে গা দেয়নি, কারণ বোন জানে যে আমার স্বামী একটা ভালো জায়গায় চাকরি করে, সে থাকে না, মানে সারাদিন রাতের বেলা আসে, সকালবেলা আসে 8টা 8:30টায় বেরিয়ে যায়, রাতের বেলা 8টায় ফেরে, প্রায় অর্ধেকটা মানে দিনের সময় উনি থাকেনই না। তো বোনের সাথে যখন বোনের 2 ছেলে স্কুলে চলে যেত, বোন একা ধরো রান্নাঘরে রান্না করছে, বা একা ঘর মুছছে, বা ধরো বাথরুমে জামা কাপড় ধুচ্ছে, বোনের না কানে একটা সবসময় শব্দ আসতো, আমাকে রক্ত দে, মানে রক্ত খাবো, রক্ত খাবো, এই কথাটা বারবার বলতো, রক্ত খাবো। তখন বোন ওই যে নতুন বাড়িতে যায়, ওই বাড়িতে একজন বৃদ্ধা আর একজন মানে তার মেয়ে থাকতো। তো বৃদ্ধাকে অনেকবার বলে, মানে বাড়িয়ালি আর কি, বাড়িওয়ালা যে বাড়িয়ালি ছিল অনেক বয়স্ক, সেই মাসিমাকে গিয়ে বোন বলে যে মাসিমা, একটা কথা বলতে আসলাম। সে তাকে খুব আপ্যায়ন করে ভালো মতো ডাকে, আসো আসো আসো, ঘরে আসো, কি হয়েছে? তা বোন ঘরে যায়, তখন বোনকে বলে যে কি হয়েছে বলো, কোনো কি অসুবিধা হচ্ছে? বোন তখন বলে যে দেখুন মাসিমা, আপনার বাড়িতে তো আমি থাকি, আমি ছেলেরা যখন স্কুলে চলে যায় একা একা বাড়িতে থাকি, আমাকে কে যেন সবসময় রক্ত চায়, যে রক্ত খাবো, রক্ত খাবো, রক্ত দে, এই কথা বলে। তখন মাসিমা প্রথমে শুনে একটুখানি থমকে যায়, তারপর জিনিসটাকে হেসে বলে, না না, কে কে সব কি বলছো তুমি, রক্ত খাবো, রক্ত দে? এ বাবা, তুমি তো মানে সেই আমাদের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু যেরকম বলতো, মুঝে খুন দো মে তুমি স্বাধীন, মানে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তুমি তো সেই রকম বলছো বলে না খুব এই বিষয়টা নিয়ে হাসাহাসি করে যখন, তখন বোন বলল, আমি কি তাহলে ভুল শুনছি? তা যাই হোক, হাজার কথার মধ্যে সেই কথাটা কোথাও গিয়ে বিলীন হয়ে যায়, বোন আবার নিজের ঘরে নিচে চলে আসে। এবার তার স্বামীকে না বোন আর বলেনি, বোন বলছে দেখো দিদিভাই, এই সবে একটা বাড়ি ছেড়ে একটা বাড়িতে ঢুকেছি, সবে 1 মাস হচ্ছে, এর মধ্যে যদি আমি বলি যে আমি এরকম শব্দ শুনি, তাহলে পরে আমার হাজবেন্ড আমাকে পাগল বলবে, সত্যি কথা বলতে। কারণ ও যেই পোস্টিংয়ে রয়েছে, যেখানে ও চাকরি করে,
ওইসব জায়গায় এইসব ভূত প্রেত মানায় না। তো সেখানে আমি আমার হাজবেন্ডকে কি করে বলবো যে আমি দিনের বেলা দুপুর বেলা এরকম শুনি? যাই হোক, ভালো কথা, বোন বলতে পারিনি। বোন বলছে দিদি ভাই, একদিন রাতের বেলা আমি না কাউকে কিছু বলতাম না, না বাড়িওয়ালিকে আর বলেছি মানে মাসিমাকে, আর আমার দুই ছেলেকে তো বলতাম না, ওরা ভয় পাবে বলে। আমার হাজবেন্ডকেও আমি কোনো সময় বলিনি, আমি শুনতাম, আমি আমার মধ্যে চুপচাপ চেপে থাকতাম। আমাদের বোন জানাই দিদি ভাই, একদিন রাতে আমি শুয়ে রয়েছি, আর আমার হাজবেন্ড পাশের ঘরে ও ল্যাপটপে কিছু কাজ করছে। আমি শুয়ে রয়েছি, তখন প্রায় 12টা 12:30 বাজে, শীতকাল, বাইরে প্রচণ্ড ঝড় দিয়েছে। তো আমার হাজবেন্ড আমাকে বলল যে দেখো, জানলাগুলো মনে হয় বন্ধ নেই, একটুখানি বিশেষ করে রান্নাঘরের জানলাটা আমি খুলে রাখতাম। আমাকে বললো তুমি রান্নাঘরের জানলাটা মনে হয় খোলা আছে, বন্ধ করো। আমাদের বোন বলে দিদি ভাই, আমি রান্নাঘরের জানলাটা সত্যিই দেখলাম আমার রুম থেকে বেরিয়ে, যে হ্যাঁ হাট করে খোলা রয়েছে, প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে, গাছের পাতাটা রীতিমতো আমার জানালার মধ্যে এসে ধাক্কা মারছে, কারণ পেছনে পিয়ারা গাছ ছিল। আমি তখন জানালাটা বন্ধ করতে যাব, দেখলাম পাওয়ার কাট হয়ে গেল। ঝড় দিলেই তো জানো, সাথে সাথে ইলেকট্রিক লাইনটা বন্ধ করে দেয়। তো বন্ধ করে দিতে তখন আমার হাজবেন্ড বলল যে গেল, ল্যাপটপে বসেছিলাম, একটুখানি ইম্পর্টেন্ট কাজ ছিল, 10 মিনিটের কাজ, 10 মিনিট পরে কারেন্টটা গেলেই হতো, চলে গেল। আমি তখন আমার হাজবেন্ডকে বললাম যে ভালো হয়েছে কারেন্ট চলে গেছে, যাও এবার গিয়ে শোও, তোমার না সকালে আবার অফিস আছে। তা আমাকে বললো যে হ্যাঁ এখন তো আর বাধ্যতামূলক শুতেই হবে, আর তো মোটামুটি আমার কিছু করার নেই, আমাকে তো শুতে যেতেই হবে। তো আমি তখন জানলাটা গিয়ে বন্ধ করছি। আমার হাজবেন্ড কিন্তু তখনও পর্যন্ত ওই ঘরে রয়েছে, যেই ঘরে ও ল্যাপটপে কাজ করছিল। আমি যখন জানালা কিচেনের বন্ধ করতে গেছি, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার রান্নাঘরের পেছনে একটা পায়খানা আছে, যেই পায়খানাটা বাড়িওয়ালারা কেউ ব্যবহার করে না। বাড়িওয়ালাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে আপনাদের তো উপরেও আছে বাথরুম, নিচে আমাদের আছে, তাহলে এইটা কিসের? তখন উনি বলেছিলেন যে আমি যখন জমিটা কিনেছিলাম তখন এই পায়খানাটা ছিল জমির মধ্যে, তা যেইটুনি পেছন দিকে পড়েছে, আমি যখন প্ল্যানটা করেছি ঘরের, তখন আমার ওই প্ল্যানের মধ্যে ওই পায়খানাটা পড়েনি। আমি ভাবলাম যখন প্ল্যানের মধ্যে আসছে না, তাহলে একটা কাজ করি, বেকার ওইটাকে বন্ধ করে ভেঙে দিয়ে তো লাভ নেই, থাক, কারণ পেছনে তো কিছুটা জায়গা আমার আছে, যদি আমি পরবর্তীকালে বাড়ি করি ভাড়া দেওয়ার জন্য, তাহলে আর পায়খানা আমাকে করতে হবে না, তার জন্য আমি রেখে দিয়েছি। পায়খানাটা কিন্তু ব্যবহার হয় না, তালা দেওয়া। আমি দেখলাম ওই পায়খানার ওখানে একজন ভদ্রমহিলা, মানে মাথায় ঘোমটা দেওয়া, শাড়ি পরা, সাদা রঙের একটা শাড়ি, ছাপা কিনা বুঝতে পারছি না, কারণ পাওয়ার কাট হয়ে গেছে, ঝোড়ো হাওয়া চলছে, আর ওই যে সামনে পেয়ারা গাছের ডালগুলো, ওই হাওয়াতে না আমার যে কিচেনের জানালাটা ওইটার মধ্যে ছপাত ছপাত করে সে লাগছে, বাড়ি লাগছে। আমি ওইটুকুনি, যখনই ওই ডালটা আসছে দেখতে পাচ্ছি না, যখনই ডালটা হাওয়ায় সরে যাচ্ছে দেখছি একজন মহিলা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর মহিলাটি ঠিক আমার দিকেই চোখটা, মানে আমার যে কিচেনের জানালাটা খোলা, ওই জানালার দিকেই কিন্তু মহিলাটি তাকিয়ে আছে। আমিও আমার কিচেন থেকে দাঁড়িয়ে মহিলাটিকে কিন্তু আমি দেখছি। হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে এসে পেছন দিয়ে বলছে কি হলো? আমি না বলছি এই কি গো, তা তুমি এরকম করে ফালতু আর কি করো কেন গো? হ্যাঁ অন্ধকারের মধ্যে তুমি এসে কি গো করছো? তখন আমার হাজবেন্ড আমাকে বলছে বাবা ভয় পেয়ে গেলে কেন? আমি তো ভয় পাওয়ার মতো তোমাকে ভূত প্রেতের মতো আওয়াজ করিনি, না বাঘসিংহর মতো আওয়াজ করেছি, ভয় পেয়ে গেলে? আমি তখন বলছি এই ভালো হয়েছে এসছো, দেখো ওই যে মাসিমাদের পেছনে পায়খানাটার কাছে কি যেন দাঁড়িয়ে রয়েছে না? তখন আমাদের যে দাদা ভাই, মানে দিদি ভাইয়ের হাজবেন্ড, তখন ওই দাদা ভাই ওখান থেকে না একটু উঁকি মেরে দেখে। তখন দাদা ভাই বলছে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কে রয়েছে ওখানে? কেউ তো নেই। আমাদের এই যে বোন, সরি দিদি ভাই বলে ফেলেছি, আমাদের বোন বলছে যে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না,
আমি তখনও পর্যন্ত ওই যে একজন মহিলা পুরনো পায়খানাটার কাছে দাঁড়িয়ে আছে, আমি তখনও দেখতে পাচ্ছি, কিন্তু আমার হাজবেন্ড দেখতে পাচ্ছে না। আমি তখন বুঝলাম ব্যাপারটা হচ্ছে আলাদা। যদি কোনো মানুষ হয়, যদি কোনো মানুষ হয় তাহলে পারে আমি একা দেখতে পারবো না, ও আমাকে দেখতে পারবে, মানে আমার হাজবেন্ডও দেখতে পারবে। কিন্তু ও তো কোনো মানুষ না, নিশ্চয়ই কোনো অশরীরী, যার কারণে শুধু কেবল আমি দেখতে পাচ্ছি। আমার হাজবেন্ড তখনও আমার সাথে দাঁড়িয়ে, ও কিন্তু দেখার চেষ্টা করছে। তো আমাকে তখন আমার হাজবেন্ড বলল, সরো সরো সরো, আমি বন্ধ করে দিচ্ছি বলে ও কিন্তু পাল্লাটা টেনে লক করে দিল, দিয়ে বলল চলো শুতে চলো, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, আর এমনি তো শীতকাল, বলছে চলো মুড়ি দিয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। আমি তখন বললাম ঠিক আছে, আমি একটুখানি বাথরুমে যাব, বাথরুম থেকে আমি যাচ্ছি। আমি বাথরুমে যাই, বাথরুমে গিয়ে আমি কি করি, আমাদের যে নিচের বাথরুম ওইখান থেকে উকি দিয়ে, যে খিড়কি মতো করা থাকে, ঠিক ওখান থেকে উকি দিয়ে যদি দেখি তাহলে ওই যে পুরনো পায়খানাটা পেছনে ওটা দেখা যায়। আমার মনের মধ্যে তো একটা কৌতূহল যে আমি দেখতে পাচ্ছি, আমার হাজবেন্ড দেখতে পাচ্ছে না, কি কে দাঁড়িয়ে রয়েছে। আমি তখন ওই ওয়াশরুমে গিয়ে পায়খানা আমাদের যে রয়েছে ওখান থেকে আমি উকি দিয়ে ওকে দেখি, তখনও দেখছি ও দাঁড়িয়ে রয়েছে। আর সেই রান্নাঘরের যে আমাদের যে জানালাটা, ও ওই দিকেই তাকিয়ে রয়েছে, তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার প্রচণ্ড ভয় লাগে, এখন দাঁড়িয়ে রয়েছে। আর কিরকম আমাদের বোন বলে, দিদি ভাই একটা মহিলা অবায়ব, আমি বুঝতে পারছি একটা মহিলার অবায়ব ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু স্পষ্টভাবে আমি বুঝতে পারছি না যে মুখটা কে। এবার বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে চিরিক চিরিক করে একটা বিদ্যুতের আলো, আমি ওতে দেখার চেষ্টা করছি মুখটা আমি চিনতে পারি কিনা। কিন্তু দিদিভাই আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি চিনতে পারিনি। আমার হাজবেন্ড আমাকে বাথরুমের কাছে এসে বলছে, কি হলো, তুমি বাথরুমে কি করছো অন্ধকারে এতক্ষণ ধরে, বাথরুম থেকে বেরো আমি যাব। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসছি বলে, কিন্তু তখন বোন বেরিয়ে যায়। তো বোন যখন বেরিয়ে যায়, যখন বোনের হাজবেন্ড ওকে, বোন কিন্তু বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে, তো যথারীতি গেছে আসে ওয়াশরুম থেকে বেরোয় জল টল দিয়ে, তখন বলছে কি হলো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার বলো তো। তখন বোন বলছে না কোনো ব্যাপার না, ঘরটা অন্ধকার, তুমি তো হাতে কিছু নিয়ে আসোনি, আমার কাছে তো ফোন আছে, তো আমি তো ফোনের টর্চটা জ্বালিয়ে রেখেছি, চলো একসাথে, যদি ধাক্কা টাক্কা খাও পায়ে ব্যথা লাগবে। বোন কিন্তু পুরো জিনিসটাই ধামাচাপা দিয়ে দেয়। বোন বলে দিদি ভাই আমি কি রাতে শুয়ে পড়ি, কোনো অসুবিধা হয়নি, আমি তো ভয়তেই ঘুমিয়ে পড়েছি রাতের বেলা, কারণ আমি এর আগে ওনার যে মহিলার অবয়ব বা ছায়ামূর্তি যাই বলো, এটা আমি আগে দেখিনি। আমি শুনতাম আমি রক্ত খাবো রক্ত খাবো এরকম একটা কথা, কিন্তু এরকম আমি কোনো ছায়ামূর্তি প্রথম দেখলাম। আমি ভয় পাই, আমি শুয়ে পড়ি। বোন জানায় দিদি ভাই ঠিক পরের দিন, যেই দিন আমার হাজবেন্ড অফিস চলে গেল, সকালবেলা আমার দুই ছেলেকে আমি প্রত্যেক দিনের মতো, ওদের স্কুলের গাড়ি আসছে ইংলিশ মিডিয়ামের পরে, আমি গাড়িতে তুলে দিই, ওরা চলে যায়। সেই দিনকে আমাদের যে বাড়িয়ালি মাসিমা আমাকে বলল, এসে দেখলাম শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে এসছে উনি আর ওনার মেয়ে। তা আমি বললাম কোথায় যাওয়া হচ্ছে মাসিমা, বলল অনেকদিন ধরে মেয়ে বলছে যে একটু দক্ষিণেশ্বর যাব, মেয়েটি আবার একটি ছেলের সাথে প্রেম করে, তো সেই ছেলেটির সাথে হয়তো মেয়েটির বিয়ে হবে, মেয়েটিও তাদের বাড়ি যায়, ছেলেটিও আসে, মানে রান্না বান্না হয়, আমাকেও মানে দিদি দিদি করে, ভালো ছেলেটি। তা তখন মাসিমাকে আমি বললাম কি জামাই যাবে নাকি আমাদের, তখন বললো হ্যাঁ ও যাবে। আমি বললাম আচ্ছা। তো মাসিমা আমাকে বলল যে দেখো আমি ছাদের যাবার সিঁড়িতে যে চাবিটা রয়েছে, তুমি কি আজকে কাছাকাছি করবে বিশেষ কিছু। আমি তখন বললাম এখনো পর্যন্ত তো কাছা কিছু সেরম ভাবিনি, সবে তো বাচ্চাগুলো স্কুলে গেল আর তোমার ভাইও চলে গেল, এখন তো আমি সারাদিন পড়ে রয়েছে, দেখি আমি কাচতেও পারি, কাঁচা তো কিছু আছে, কালকে একটু ঝড় বৃষ্টি মতো হয়েছে রাতে ঘুমিয়ে পড়ার পর, দেখি যদি কাচি, কেন বলো তো মাসিমা। তখন মাসিমা আমাকে বলল যে দেখো আমি ছাদে যাওয়ার যে সিঁড়ির মধ্যে না, ছাদে ওঠার দোতলায় সিঁড়িতে একটা লক করা আছে, যাতে ওইটা তালা দেওয়া থাকলে
তুমি ছাদে উঠতে পারবে না। আবার ছাদেরও কিন্তু দরজা আছে, ডবল ডবল করা। তা আমাকে বললো যে তুমি তাহলে চাবিটা কি রাখবে, আমার মনে হয় তুমি নিচে একটুখানি জায়গা করে কাপড় জামাগুলো মিলে দাও, নিচেও দড়ি আছে দেওয়া, আর জায়গাও রয়েছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, যখন তোমরা থাকবেই না তাহলে আমি আর উপরে উঠবো না, তুমি চাবি নিয়ে চলে যাও। এর আগেও কিন্তু উনি অনেকবার এদিকে ওদিকে গেছেন, চাবি আমাকে দিয়ে যেত, কিন্তু সেই দিন উনি আমাকে চাবি তো দিলেন না, উল্টে এই কথা জিজ্ঞেস করছে। তখন আমি ভাবলাম বোধ হয় আমি যে ওনাকে ওই রক্ত খাবো রক্ত খাবো রক্ত খাবো বিষয়টা বলেছি, ওই জন্যই হয়তো উনি আমাকে কোনো কারণে দেননি, আমার এটা একটা মনে আসে। তা আমি তখন আর সেদিনকে কোনো কিছু কাচিনি। আমাদের বোন বলে, দিদি ভাই দুপুরবেলা আমি চুল মাথা ঘষেছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1:30-2 বাজে, তখন আমার ছেলেরা আসেনি, ওরা মোটামুটি বাড়ি ঢোকে একসঙ্গে গাড়ি করে আসে 4টে 4:30 এরকম হয়ে যায়। অত বড় বাড়িতে আমি একা একটা প্রাণী, আমার বেডরুমে আমি চুলটাকে, আমরা শুই না, এমনিতে শীতকাল বালিশ টালিশ ভিজে যাবে, আর কোনো ডায়ার টায়ার বোন ইউজ করে না। বোন বলছে আমি বালিশের মধ্যে একটা নাইটি দিয়ে বালিশটাকে জড়াই, দিয়ে চুলটাকে এরকম করে ছেড়ে দিয়ে আমি টান টান শুয়ে রয়েছি। এই জিনিসটা আমিও করতাম, এখন আমি করি না। যাই হোক, ঠান্ডা লেগে যায় আমার প্রচণ্ড, আমি ডায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করে নিই। বলছে আমি ওরকম করে শুয়ে আছি, হঠাৎ আমার চুলটা এরকম করে কেউ ধরেছে, টেনে পেছন দিক দিয়ে ধরে চুলটাকে খুব ধরে না আমার টানছে। আর চুল আর পায়ের বুড়ো আঙুল এমন একটা জিনিস, যদি কেউ ধরে সারা শরীরের, তোমার গায়ের জোর তুমি খাটাতে পারবে না, সারা শরীরের জোর কিন্তু তোমার ওই চুলে বা পায়ের বুড়ো আঙুলে চলে যায়। দেখবে তুমি যত ভারী মানুষ হোক না কেন, শুয়ে থাকুক, সেই জাগা অবস্থায় থাক আর ঘুমানো অবস্থায়, তুমি পায়ের যে বুড়ো আঙুল আছে, যে মোটা আঙুলগুলো, সেই বুড়ো আঙুল ধরে দুই পায়ের যদি ধরে টানো না, যতই মোটা হোক সে গড়গড় করে খাট দিয়ে নিচে চলে আসতে বাধ্য। সে যদি কিছু ধরে না রাখে, ঠিক আছে, সে জাগনা অবস্থায় হোক আর ঘুমানো অবস্থায় হোক, এটা মাথায় রাখবে, করেও দেখতে পারো ট্রাই। আর চুল, চুল এমন একটা জিনিস, চুল যদি কেউ তোমার মুঠ করে ধরে টানে, তাহলে পারে তুমি কোনো মতে তোমার শরীরের যে প্রেসার তুমি রাখতে পারবে না। তো বোন বলছে দিদি ভাই আমার চুল কেউ মুঠ করে ধরে আমাকে না টানছে, এবার আমি দেখতেও পাচ্ছি না, আমার না সারা শরীর ভয়তে কাটা দিয়ে দিয়েছে, বাড়িতে তো কেউ নেই, চুল ধরে কে টানবে, তাহলে কি আমার আজকে শেষ সময়? বোন বলছে দিদি ভাই আমি রীতিমতো বাঁচাও 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 করে ঘরের মধ্যে চিৎকার করছি। আরে বাঁচাও বাঁচাও করে আমাকে কে বাঁচাবে? যদি মাসিমা থাকতো বা মাসিমার মেয়ে থাকতো, শুনে হয়তো আসতো, বাড়িতে তো কেউ নেই, কে আমার কথা শুনবে? শীতের সময় দুপুরে সবাই যার যার মতো জানলা পাল্লা মশার জন্য বন্ধ করে দিয়ে ঘরে রয়েছে, কে আমার কথা শুনবে? আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে করতে লাস্টে আমাকে খাট দিয়ে চুল ধরে টানতে টানতে পুরো নিচে ফেলে দেয়। বোন বলছে দিদি ভাই আমি যখন উঠে দাঁড়ালাম, কি বলবো তোমাকে, আমি ভয়তে যখন উঠে দাঁড়াই আমি তো নিচে পড়ে যাই, মানে আমি পড়ে যাই না, আমাকে কেউ ফেলে দেয়। আমি যখন উঠে দাঁড়াই আমি মানে যখন তাকাই যে আমাকে যে দিক থেকে চুল ধরে টানা হচ্ছিল, আমি দেখলাম একজন মহিলা, একদম যেরকম ছায়ামূর্তি হয়, পুরো একদম শ্যাডো মহিলাটি দাঁড়িয়ে রয়েছে। আর আমি তোমায় বলে বোঝাতে পারবো না, মাছ বাজারে আচ্ছা আচ্ছা মাছ পচে গেলে ওরকম বিকট পচা দুর্গন্ধ বার হয় না, তো পচা দুর্গন্ধ। আমি রীতিমতো খেয়েছিলাম। আমি না ওই মহিলাকে দাঁড়িয়ে রয়েছে দেখে আমি মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না ভয়তে, উল্টে আমি সমানে অক পাচ্ছি, সমানে অক পাচ্ছি। রীতিমতো আমি শাড়ি পরেছিলাম, শাড়ির মধ্যে আমি বমি করে ফেললাম, এত ঘৃণা লাগছে। যখন আমি বমি করি, করে না আমি, মানে তখন এতটা ভয় পাই, আমি চিৎকার করতে থাকি, কে তুই, কে, তুই কে, হ্যাঁ তুই কে, আমাকে কেন ভয় দেখাচ্ছিস, আমি তোর কি ক্ষতি করেছি, তুই কে? সে যখন চিৎকার করি, আস্তে আস্তে না সে যেন মিশিয়ে গেল, নেই।
আমি সাথে সাথে চাবি আমার বিছানাতেই ছিল, চাবি নিয়ে আমি দরজা খুলে সোজা বেরিয়ে, সামনে একটা ঘর ছিল, সোজা সেই ঘরে আমি যাই। গিয়ে ওদের ঘরে সব দুপুরে ঘুমাচ্ছে, আমি বেল বাজাই। বেল বাজাতে ওদের বাড়ি যে কাজের মেয়েটা, সে দরজা খোলে। খুলে আমাকে বললো, আরে দিদি তুমি? ও তোমাকে চেনে। আমি ওকে বললাম, এই তোর মালকিনকে ডাকতো। বললো দাঁড়াও। দোতলায় গিয়ে ও মালকিনকে ডাকলো, মানে ওই সামনের বাড়ির দিদিকে। তখন দিদি আমাকে দেখে বলছে, কি ব্যাপার তুমি হঠাৎ আমাদের বাড়িতে? উম তোমার আবার মাসিমা শুনলে তো তোমার সাথে ঝামেলা করবে, কারণ মাসিমার সাথে আবার ওদের আদায় কাজ করায়, আমার সাথে ভালো সম্পর্ক। আমি তখন বললাম, দিদি তুমি আমাকে বাঁচাও। বলছে কেন, কি হয়েছে রে? আমি তখন বললাম, দিদি আমার সাথে কদিন ধরে এরকম ঘটছে। আমি ওই পিছনে ওদের পায়খানা আছে মাসিমাদের, ওখানে রাতের বেলা আমি এরকম এরকম দেখেছি। আমার হাজবেন্ড দেখেনি, আমি দেখেছি, তখনও পর্যন্ত সে দাঁড়িয়ে ছিল। আমার খুব ভয় লাগছে, তুমি আমাকে বাঁচাও। তখন সেই দিদি আমাকে বলল, আমি আর তোকে কি বাঁচাবো, আমি তোকে তো বাঁচাতে পারবো না, তবে তোকে আমি একটা কথা দিতে পারি, তুই যত তাড়াতাড়ি পারিস এই বাড়িটা তুই ছেড়ে দে, নাহলে পারে তুই বাঁচবি না। আমি তখন বললাম, মানে কিছু হয়েছিল? তখন বলছে যে হ্যাঁ, এই বাড়িতে পেছনে যে একটা পরিত্যক্ত পায়খানা আছে, এর আগেও ওরা ভাড়া দিয়েছিল। তখন যে এখন আমরা ভিতরে ওয়াশরুম ব্যবহার করছি, সেই ওয়াশরুমটা ছিল না। আমাদের রীতিমতো বাড়িওয়ালি মিথ্যা কথা বলেছে। যখন ওরা বাড়ি করে আসে তখন ওদের ওপরে ঘরই হয়নি, ওরা নিচে থাকতো। আর ওরা ওই বাইরের যে পায়খানাটা আছে সেটা ওরাও থাকতো, আর যাদের ভাড়া দিয়েছিল তারাও ব্যবহার করতো, কমন পায়খানা ছিল। এবার যখন ওই যখন বাড়িওয়ালারা কিছু জল ফল নিয়ে ঝামেলা হতো, তখন উপরে যখন ঘরটা করছিল মাসিমা, তখন নিচে একটা পায়খানা করে দেয়, উপরে একটা করে নেয়, বাইরের পায়খানাটা আর ওরা যেত না। আর ওই বাইরের পায়খানার ওইখানেই ওনার যে ছোট মেয়ে ছিল, মানে এই যে মেয়েকে দেখি আমি জানি একটা মেয়ে, না ওনার আরেকটি মেয়ে ছিল, ওনার ছোট মেয়ে ওই পায়খানায় গিয়ে ভেতরে বিষ খেয়েছিল। আর ওনার ছোট মেয়ের সাথে ওই বাড়িতেই ভাড়া থাকতো মা, ছেলে, বাবা। সেই ছেলেটার সাথে ওই বাড়ির ছোট মেয়ের প্রেম ছিল, প্রেম হয়ে গেছিল, অনেক কিছুই হয়েছে, শুধু প্রেম বলে না, অনেক কিছু হয়েছে। যেরকম উপরে মাসিমা থাকতো না বাড়িতে, তারপর কোনো সময় ধরো ওই ছেলেটার মা বাবা থাকতো না, এবার কি জানে বোন বোন বলতো। এবার কি করতো ওরা, ওই ঘরের মধ্যে, এখন তো যেন মোবাইলের যুগ, ওই মোবাইলে, এখন তো যদিও এসব বন্ধ হয়ে গেছে, ওরা মোবাইলের মধ্যে ওই ছেলেটা আর ওই ছোট মেয়েটা দুজনে মিলে, মানে বুঝতেই পারছো, নানা রকম ভিডিও দেখতো। দেখে দুজনে ঘরের মধ্যে নানা রকম অবৈধ কাজকর্ম করতো। ওদের কিন্তু বয়স বেশি ছিল না, ছেলেটার বয়স ছিল 16 কি 17, আর মেয়েটার ওই 14-15-র মধ্যে, মানে ওরা বলতে গেলে নাবালিকা। তখন ওদের কিন্তু সেরকম মানে কোনো ইয়েই নেই। হ্যাঁ, ওরা এতটাই পাকা ছিল, যে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। আর মানে কি বলবো, বলছে উম পাশের ওই দিদি বলছে, এগুলো আমরা সবই জানি, এমনকি মাসিমাও জানে, মাসিমাও এগুলো জানে, কিন্তু বলে না। ওই ছেলেটি আর মেয়েটি যখন বাড়িতে কেউ থাকতো না, না থাকার সুযোগ নিয়ে ওই ছেলেটার ঘরে মেয়েটা আসতো। দোতলা ঘর তো, ভাড়া থাকতো নিচে, আর উপরে মাসিমা 2 মেয়ে থাকতো। ছোট মেয়েটা আসতো, এবার কেউ থাকতো না বাড়িতে, বড় মেয়েটা পড়তে চলে গেছে বা স্কুলে গেছে, ছোট মেয়েটা থাকছে। এবার যেদিন বোন বোন বলতো, এবার কে জানে কার সাথে কি সম্পর্ক, একই বাড়িতে থাকে, বোন তুই তাকারি করে কথা বলছে। যখন কেউ থাকতো না তখন ওরা ওইসব ভিডিও দেখতো মোবাইলে, আর ওইসব নোংরা কাজ করতো। এই জিনিসটা ওর মা জেনে যায়, মানে মাসিমা যখন জেনে যায়, তখন মেয়েকে বলেছিল, তুই বিষ খেয়ে মরতে পারিস না, তোর মতো মেয়ে, নোংরা মেয়ে বাড়িতে ওরা ভাড়া থাকে, আমি ওদেরকে তুলে দেবো। আর তখন ওই ছেলেটার মাকে বাবাকে বলে যে তোমরা আমার বাড়ি থেকে চলে যাও, আমি তোমাদের রাখবো না, না গেলে আমি পুলিশ থানা যা খুশি করব, তোমরা চলে যাও। এবার মা বাবা তখন অত, মানে সবাই তো আর খুব পয়সাওয়ালা হয় না, তো ওরা তখন ভাবলো যে আমার ছেলে, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, পুলিশ থানা হয়ে গেলে ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, একটা বদনাম। এবার তারা কি করে,
মানে সপ্তাহ খানিকের মধ্যে বাড়ি ছেড়ে দেয়, জানে এই বাড়ি দিয়ে চলে গেলে আমরা বেঁচে যাবো, এখানে থাকলে ঝামেলা হবে, তারা চলে যায়। এবার চলে গেলে কি হবে, এই যে মাসিমার ছোট মেয়ে, সে তো দিনের পর দিন ওসব কাজ করেছে, যে কোনোদিন এইসব করেনি, তার কিন্তু জিনিসটা আলাদা। যে একবার দুবার এইসব জিনিসের মধ্যে পড়ে যাবে, সে কিন্তু এই একটা নেশা ধরে যায়, সে থাকতে পারবে না, তার থেকে 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 কিন্তু এই জিনিসগুলো চাগর দেবে। মেয়েটা কি করতো, ও যখন চলে গেছে তখন একা একা মানে নানা রকম বিষয় নিয়ে ঘরে নোংরামি করতো একা একা। তো মাটা তখন মেয়েটাকে বলে, মানে মাটা আসলে থাকতে পারছিল না, কোন মা থাকতে পারবে ভাই এরকম দেখে, রাগের মাথায় তখন মাটা বলে যে তুই মরতে পারিস না, বিষ খেয়ে মর তুই, এই কথা বলে। মেয়েটা 1 মাসের মাথায় বিষ খায় ওই পেছনের পায়খানাটায়, আর ওই পেছনের পায়খানাটায় মেয়েটার আত্মা থাকে। আর এইটা মাসিমার বড় মেয়েও জানে। আর মাসিমা অনেকবার মিস্ত্রি এনে ভাঙানোর চেষ্টা করে, কিন্তু মাসিমাকে স্বপ্ন দেয় এই বাড়িতে অধিকার আমার আছে, আমি মরে গেছি তো কি হয়েছে, এই পায়খানায় আমি থাকবো, যদি এই পায়খানা তোরা ভাঙার চেষ্টা করিস, আমাকে যদি এখান থেকে তাড়ানোর চেষ্টা করিস, আমি তোকে আর তোর বড় মেয়েকে গলা টিপে মেরে ফেলবো। মাসিমার সেই ভয় ওই পায়খানাটা রেখে দিয়েছে। আর মাসিমার বাড়িতে যখনই কেউ উঠে যায়, মাসিমা খুব তাড়াতাড়ি বোকারদের বলে টাকা দেবো, মোটা মোটা টাকা দেয়, ওই ঘর ফাঁকা রাখে না, যদি 5,000 4,000 3,000 যে যা দেয় ওই ঘরে ভাড়া দিয়ে দেয়। কারণ ওনারাও ভয় পায় মাসিমাকে, মাসিমার বড় মেয়েকেও ওনার ছোট মেয়ের আত্মা দেখা দেয়। আর ওই মাসিমার ছোট মেয়ে যে পায়খানায় গিয়ে বিষ খায়, সেই আমাদের বোনকে বলতো আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমি তো বলছিলাম যখন আমার গা কাটা দিচ্ছিল। বোন পরবর্তীকালে ওই বাড়িও ছেড়ে দেয়। ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও। এবার দেখো সেই বাড়িটার ভিডিও আমাকে বোন পাঠিয়েছে। বাড়িটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাড়িটা কতটা অভিশপ্ত, কতটা ভয়ঙ্কর। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, তোমাদের কমেন্টে আমি নাম ঘোষণা করার আগে আমি তোমাদেরকে বোনের ভয়েসটা শোনাতে চাই। ভয়েসটা শোনো, ঠিক আছে? কালকেও আমি শোনাবো এক বোনের ভয়েস, আজকে শুনে নাও। দাঁড়াও, শোনো এবার, এবার তোমরা ভালো করে ভয়েসটা শোনো। তার মধ্যে এত পরিবর্তন, তুমি অসম্ভবকে সম্ভব করতে দেখো। তোমাদের কোটি কোটি প্রণাম। তুমি যদি কাছে থাকতে আমাদের, আমি যদি তোমার কাছে যেতে পারতাম, তোমার পায়ের ফুল জন্ম দিতাম। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাড়ির সবাই তোমাকে বিশ্বাস করে, তার বিশ্বাস করে যে তোমার কাছে আমরা সমস্যা নিয়ে সেইটার সমাধান করে দিতে পারি। আজ তোমার ভাই নিজের মুখে এখন বলছে যে না না, ওর সাথে তার আমাদের আমরা তোমরা যেখানে আমাকে সেখানে বিয়ে করবে, অনেক কিছু বলছি। এত কিছু কথা যেগুলো ঢোকেনি, সেগুলো এখনো নিজের মুখে বলছে আমাকে। এতদিন মুখে চেপে রেখে এগুলো হয়তো সেই জন্য মুখে লাগছে, এখন অনেক কিছু বলতে এগুলো সবকিছু তোমার জন্য সম্ভব হয়েছে। না থাকলে দিতে হয়, এটা হতো না। মা, তোমাকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। জয় মা, জয় মা, সবই বড় মায়ের জয়, মা ছাড়া কিছুই হয় না। তোমরা ভয়েসটা শুনলে, এই কাজটা আমাকে বোন দিয়েছিল দিনের দিন, তোমাদেরকে বলেছিলাম না, মানে কালকে সকালে কাজটা করতে যাবে সে ভাই, বোনের ভাই, আমাকে আজকে 12টা 12:30টার সময় বলছে দিদিভাই এই কাজটা তোমাকে বন্ধ করতে হবে, এই কাজটা তুমি কি করবে। দিনের দিন কাজটা করেছিলাম, কালকেও আছে শোনাবো। আজকে এতগুলো ফিডব্যাক এসছে, আমি না সত্যি মানে আমার বড় মার কাছে আমি প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের
প্রতি কটা মানুষের পাশে তুমি এরকম করে থেকো, প্রতি কটা মানুষের যেন আমি ভালো করতে পারি, এর থেকে বেশি কিচ্ছু চাই না। তো চলো, এবার তোমাদের কমেন্টে আমি নামগুলো বলে আজকের মতো ইতি করব। কেমন লাগলো অবশ্যই বলো। কারোর যদি ভালো হয় না, শুনলে সত্যি মন থেকে খুব ভালো লাগে যে আমার জন্য সেই মানুষটা বেঁচে গেছে, সেই মানুষটার ভালো হয়েছে আমার জন্য। কালকে প্রথম আমাদের কমেন্ট কে করেছো দেখি? বা বা বা, অনেকদিন পর নেহা মাইতি, তারপর জবা দেবী, তারপর সায়ন চৌধুরী, তারপর কমেন্ট করেছে অভিরূপ সর্দার, তারপর রেখা অধিকারী দিদিভাই বলেছে ও সোনাদি ভাই তুমি আমার সাথে আছো তো? অলওয়েজ আছি। তারপরে স্বর্ণালী কমেন্ট করেছো, তারপর রেখা অধিকারী আবারও কমেন্ট করেছো, আমি কমেন্টগুলো পড়ছি না। মৌমিতা ঘোষ তারপর কমেন্ট করেছো কিউট দিশা ব্লগস থেকে, তারপরে সন্তুর দুনিয়া, তারপর মৌরয়, তারপর আমাদের শেষী কমেন্ট করেছে, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে সায়নিকা পারই কমেন্ট করেছো, তারপরে রূপা দে, স্বপ্না বাজাল দিদিভাই, তারপর কমেন্ট করেছো অভিরূপ সর্দার, রূপা দে, সন্তুর দুনিয়া, শ্বেতা সাউ বলেছে আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ টু বনু, তারপর কমেন্ট করেছো রিমলি বিশ্বাস, আবারও স্বর্ণালী, আবারও অভিরূপ সর্দার, তারপরে টুকু সাবারবাল, তারপরে ঋতু হাজরা, তারপর কমেন্ট করেছো কিউট দিশা ব্লগস, লক্ষ্মী ভট্টাচার্যা, তারপরে নীলিমা সিংহ, তারপরে রুচিরা হালদার কমেন্ট করেছো, বলেছো দিদি আমি তোমার ঘটনা প্রতিদিন শুনি, তোমার ঘটনা না শুনে আমার দিন ভালো কাটে না, আই লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপরে আব্দুল হক ভাই আমাদের কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো শ্বেতা সাউ তুমি খুব সুন্দর, আচ্ছা তুমিও তো খুব সুন্দর। তারপর সুমনা ভট্টাচার্য, তারপর কমেন্ট করেছো রমা অধিকারী, তারপরে সন্ধ্যা জানা, সাধন জানা, সরি সাধন জানা, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, তারপরে মৌসুমী অধিকারী দিদিভাই, তারপরে কিষাণু মান্না, তারপরে অমৃতা সরকার, সুজাতা দাস, সঙ্গীতা দিদিভাই, তারপরে নিবেদিতা কর কমেন্ট করেছো, রাজীব জাসওয়াল, পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছো মধুমিতা মাইতি। এখনের মতো এই কজনই করেছো, যারা যারা সবার নাম বলে দিলাম। সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসলাম, গুড নাইট, টাটা, লাভ ইউ টু।